আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ২৭। স্যার আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে ৫ মিনিট দেরি হয়ে যাওয়ায় কিছুটা সংকোচ নিয়ে অনুমতি চাইল ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাতে মুখ ঘুরিয়ে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের রঙা শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার, ইউ ক্যান কল মি মিস্টার রুশদি। প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করা টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিংয়ের জন্য ল্যাপটপ দেওয়া আছে। সে নিজেরটা খুলল, আশেপাশে তাকালো। তার মতো আরও জন বিশেক রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পিছনে থাকা স্মার্ট বোর্ডে আঙুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি কাইসান রুশদি, সিএসএ, গ্র্যাজুয়েশন ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনের ৩ মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা, লেট মি সি। কাইসান এক এক করে সকলের প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সবশেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কিবরিয়া, মাস্টার ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, ক্যারিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে এত চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল ইরাম? আমার ছেলে। আশেপাশের সকলে ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছে। কাইসান সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুচকি হেসে বলল, সো সুইট, প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কাইসান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে দুহাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, স্টুডেন্ট, চলুন শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কী জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার এত ডিমান্ড, কিভাবে এআইয়ের ফলে ধীরে ধীরে এই সেক্টরও প্রভাবিত হতে শুরু করেছে, আজ আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সব কিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। কাইসান পড়ানো শুরু করতেই ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সব কিছু শুনলো, কাজ করা শিখলো, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কাইসানের পর আরও একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথেই চটজলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ। তার এসব হোমওয়ার্ক। বাড়িতে গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও এখন ইজানের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে তাকে ছাড়া। প্রায় ছুটে ছুটেই সে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো, ইরাম। ইরাম থমকে গেল, ঘুরে তাকালো পিছনে। ভীষণ অবাক হয়ে দেখলো কাইসান রুশদি এগিয়ে আসতে তার দিকে। মিস্টার রুশদি, খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরাম। কাইসান হুট করে এমনভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামল কাইসান। ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছি? জি। না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর ইরাম নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করলো কাইসানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করলো সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার রুশদি, আমি আসলে মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নয়। সিরাজ স্যারের বিকাল 3টার ব্যাস, সাইকেল রাইড, কামরুল মামা টঙের আড্ডা, সঙ্গে ছোট সিঙ্গারার আসর, অনেক বছর আগেকার ব্যাপার। আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। ইরামের চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলোজমা স্মৃতিগুলোকে। ক্লাস 6 কি 7-এর কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিরাজ স্যারের কাছে। তার বিকেলের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল, কাইসান তাদের একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহে পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যেই এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায় কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়াতো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ়বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য ইরাম মুখিয়ে থাকতো।
সেই লাজুক ছেলে কাইসান, যার সাইকেলের পিছনে বসে তার নৃত্য রেস করা হতো, সেই কাইসানকেই ভুলে গিয়েছে বলে ইরাম খানিক লজ্জা পেল। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি, কিন্তু ঠিক হিসাব মিলিয়ে উঠতে পারিনি কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো ইরাম, না চাইতেও কাইসানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাপতি পাতার মতো সেকেন্ডে সেকেন্ডে নেতিয়ে যাওয়া ছেলেটি প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী আজ। শরীরে কোনো মেদ নেই, পাতলা গড়ন, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমা আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞেস করলে পারা সত্ত্বেও তোতলাতে থাকতো, সেই ছেলে আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। ইরামের কথা শুনে একটুখানি হাসলো কাইসান, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর ধরে ধীর পায়ে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরাম এবং কাইসার। আমি তো ভালোই আছি, আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন কেন? এই যে আমাদের লজ্জাবতী আর সিংহপুরুষ, আপনার পরিবর্তনের রহস্য কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কাইসান। যদিও দুজনের মাত্র মিনিট খানেক আগেই নতুন করে পরিচয়, তবুও মনে হচ্ছে যেন তারা এই ছোটবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কাইসান মাথা কাত করে এক নজর ইরামকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল আমচোর লিচুচোর ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্রশান্ত যে? এই পরিবর্তনের রহস্য? ইরাম খানিক মলিন হাসল। সব পরিবর্তন সুখকর নয়, সময়ের সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই তো চলি, বাইরে যেতে পারি না। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠছে দেখে বিষয় পাল্টালো কাইসান। ইরাম তাতে খুশি হলো, মৃদু হাসি নিয়ে বলল, ইজান। ইরাম ইজান, মাশাল্লাহ, কি চমৎকার! কত বয়স পুস্কুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, আ ভেরি বিউটিফুল সোল লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরাম প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি কাইসারের দিকে তাকালো সে এবার। অনেক হয়েছে আমার কথা, আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবারের সবার কি অবস্থা? আন্টি ভালো আছেন? কাইসানের হাসিটায় হালকা ভাটা পড়ল। মাথায় এলিয়ে সে বলল, গত বছর আম্মু। শেষ করতে পারল না কাইসান। ইরাম একটি ঢোক গিলল, দুঃখিত হয়ে বলল, ইন্নানিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আমি খুব সরি। কাইসান মাথা নাড়ল। ব্যাপার না, সবাইকে একদিন চলে যেতে হয়, কেউ আগে যায় কেউ বা পরে। ইতিমধ্যে বাইরে এসে পড়ছে তারা, অথচ কাইসান যাচ্ছে না। ইরামও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে কাইসান জিজ্ঞেস করলো, আপনার কি খবর? বিয়ের পর সংসারে বিজি হয়ে গিয়েছেন, নাচটা আজকাল করা হয়? ইরাম থমকে গেল, তার শরীর বরফের মতো জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না। ব্যাগের হাতলে আঙুল চেপে ফেললো। কাইসান তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করলো। পরক্ষণে একটি হাত বাড়িয়ে ইরামের কাঁধে তুলে দেওয়া ওনার একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এলিয়ে দিয়ে বলল, মানুষ মরে যায়, মৃত্যু মানুষের ধর্ম, কিন্তু স্বপ্নের কখনো মরণ হয় না, তাকে শুধু খুঁজে নিতে হয়। ইরাম কোনো কথা বলতে পারল না। বিকালের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে রইল কাইসানের শ্যামলা মুখ পানে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসা প্রশ্নটাই ইরাম চমকে উঠল। সে এবং কাইসান উভয়ে ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনুরাগ। ঠোঁটে মৃদু হাসি, পরনে স্যুট প্যান্ট এবং টাই, বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে। অনুরাগ, তুমি? অনুরাগ কাছে এগিয়ে এলো। এক নজর কাইসানকে দেখে শেষমেশ পুনরায় ইরামের দিকে ফিরে জানালো, জি, আপনাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ইরাম। দুপুরে আপনান দিয়ে গেল, এখন অনুরাগ নিয়ে যাচ্ছে, কি অদ্ভুত! তার পেছনে কতজন লোক লাগানো হয়েছে। আশ্চর্য। কাইসান ইরামকে বলল, ওকে, আমার 5 মিনিট পরে আরেকটা ক্লাস আছে, তবে আমি যাচ্ছি ইরাম, আগামীকাল দেখা হবে। ইরাম মাথা দোলালো। কাইসান আর দাঁড়ালো না, লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অনুরাগের সঙ্গে গাড়ির দিকে এগোতে এগোতে ইরাম জিজ্ঞেস করলো, তোমাদের বন্ধুদের আজ কোনো কাজবাজ নেই? সবাই সব কিছু ছেড়ে হঠাৎ আমার বডিগার্ডগিরি শুরু করেছো কেন? ইরামকে গাড়ির ভেতর তুলে দিয়ে অনুরাগ চোখ নাচিয়ে একটা কথাই বলল, বসের নির্দেশ। তোমাদের বসটা কি মিস্টার চেরাগ আলী ওরফে গেঞ্জি সর্দার? অনুরাগ ইরামের প্রশ্নের উত্তর করল না, হাসতে হাসতে সিটে উঠে বসলো। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে সাইবান। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে।
জানালায় 70% টিন থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কে আছে। গত প্রায় 2.5 ঘন্টা যাবৎ সে এখানে অবস্থান করছে। ইরাম যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে, আবার 4টা বাজার আগে ফিরে এসে গাড়ির ভেতর বসেছিল। কাইসানের সঙ্গে ইরামের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখলো অনুরাগ ইরামকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন সাইবানও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পুরল সে। তার চোখ জোড়া তীক্ষ্ণ হয়ে উঠল। কাইসানের চেহারাটা ভাসল তার চেহারায়। অতপর হুট করে গাড়ির স্টিয়ারিংয়ে একটা ঘুষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। শাড়িকে আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট ছেলেটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজে খেলছে। ইরাম ছেলের কাছে গেল, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা, আমার কুচুপু, তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি? হুম। আই। ইরামের গালে গাল ঘষতে লাগলো ইজান। হাসলো ইরাম। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, ফুফির সাথে লক্ষ্মী হয়েছিলে, একটু দুষ্টুমি করনি তো? ফুফিকে জ্বালাওনি তো? নই। না। এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা। আম্মু তোমাকে কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লেপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিক আদরে সময় কাটালো। যেন সে সময়টাই সে কাছে ছিল না, সেই সময়টুকু পুষিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গোছু গোছু করবো আমরা, গরম পানি দিয়ে। ইজান সোনা গোছু করবে তাই না? আই। গুই। গোসলের কথা শুনে ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সবচেয়ে প্রিয় খেলনা, এতটাই যে গোসু শব্দটা শুনলে এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলের আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানে ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথা ঘাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝোলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি, বাস্কেট গেল কোথায়? অন্য কোথাও রেখেছে বলেও তো মনে পড়ছে না। এই তো সকালেই শুকাতে দেওয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজান অধৈর্য হয়ে উঠেছে। ছোট ছোট হাত পা ছুড়ে গুঙিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুলকিনারা করতে না পেরে ইরাম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞেস করার কথা ভাবল। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখ পড়ল উপরের দিকে। রুমটার ইন্টেরিয়র খুবই আধুনিক, তাই দেওয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেওয়া হয়েছে। ভারী এবং প্রয়োজনীয় কিছু, যা বছরে একবার দুবার ব্যবহার করায় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা। সেই তাকের উপরে ইজানের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরাম। ওই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠল কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরাম সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না। সে কি ঘুমের ঘোরে কোলা ব্যাঙের মতো লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব, এ নিশ্চয়ই অন্য কারো কাজ। যে কাজ সুগন্ধা সামিয়া সারিকা কেউই করবে না, করার প্রশ্নই আসে না। কেউই অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তে রুমে ঢুকলো সাইবান। ইরামের দিকে তাকালো না অবধি আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমনভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতে বয়ে গিয়েছে তার। বেরিয়ে যেতে পারলেই মঙ্গল। ইরাম এক নজর সাইবানের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্য শোনার আশায় একজনের কান পচে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা আছে। সেদিনের ঝগড়ার পর থেকে সাইবান এখন পর্যন্ত তার সাথে একটাও কথা বলেনি নিজে থেকে। সেক্ষেত্রে ইরামকে দিয়ে কথোপকথন শুরুর এর চেয়ে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো ইরামের মাথায়। শাড়ির আঁচল টেনে কোমরে গুজল সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল। ইচ্ছাকৃতভাবে খানিকটা জোরে উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনল। দ্বিধাগ্রস্ত হয়ে পিছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার উপর আবার একটা টুল। সেই টুলের উপর দুটি শক্তপোক্ত কাঠের মোটা বক্স। তরতর করে উঠে গেল সে উপরে। একপাশে দেওয়ালের থামে ভর দিয়ে ভারসাম্য রেখে
অপর হাতটা তুলে ছুঁড়ে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। সাইবানের চোয়াল ঝুলে পড়ল, হাঁ করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হ্যাঁচকা টান মারল ইরাম, বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়ল। সেটাকে উপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে বিজয়ীর ভঙ্গিতে হাত ঝাড়ল ইরাম। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহাবিস্মিত, আকর্ষিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লোজেটের দরজায় পিঠ ঠেকিয়ে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শিরদাঁড়া ঝুঁকে দাঁড়িয়ে রইল সাইবান, যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শোষণ করে নিয়েছে। বান্দরের ছি বান্দরনি, সাইবান ফিসফিস করে উচ্চারণ করলেও ইরাম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ীর হাসি হাসল সে। ধীরে ধীরে সব ধাপ পেরিয়ে অবশেষে চেয়ারের উপর এসে নেমে দাঁড়ালো সে। এতক্ষণ যাবৎ তরতর করে সফল হওয়ার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের উপরে বসানো টুল নড়ে ওঠায় ইরাম ভারসাম্য হারিয়ে ফেলল। সে দুলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠল ভয়ানকভাবে। ইরামের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখল সাইবান। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের উপর দিয়ে বিছানা টপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করলো না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতো করে পিতাকে উড়ে যেতে দেখে হাততালি দিচ্ছে ইজান। ইরাম অজান্তেই চিৎকার দিয়ে উঠল, আহ! ও ফাক! সাইবানের অস্ফুট কণ্ঠস্বর। ইরাম চোখ বুজে ফেলল। বুঝতেও পারল না কি হচ্ছে, শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরে পাথরের মতো শক্ত কিছু একটার সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরে মেঝেতে ধপাস করে পড়ল সে। কারো বুকের উপর এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা গোঙানি। ইরাম নড়চড় করে উঠল। নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটার অস্তিত্ব টের পেল। ঝট করেই চোখ জোড়া খুলে গেল তার, সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এমনভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। ইরাম বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করল হঠাৎ নড়ে ওঠায় তার ঠোঁট জোড়া আলতোভাবে সাইবানের ঠোঁট ছুঁয়ে গিয়েছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতো পড়ে আছে, তার চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না। হুট করে পুতুলের মতো হাত তুলে ইরামকে নিজের ওপর থেকে সরিয়ে উঠে বসল সাইবান। একটা শব্দ উচ্চারণ করল না। নেশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে, তেমনি টলতে টলতে সাইবান রুমের বাইরে চলে গেল। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরাম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার, অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতো করে। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আর এক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরই সুগন্ধার চিৎকার, আম্মা! ভাইজান সিঁড়ি দিয়া পিছলাইয়া পইড়া গেছে।